হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে শনিবার, ছুটির দিন। আগামী 2 দিন রয়েছে কাঞ্চনের ছুটি, তাই আমরা আছি খুব খুশির মেজাজে। ছুটির দিন বলে আমরা তিনজনেই আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে বাসি মুখে সবার আগে যে কাজটি করেছি সেটা হলো বিছানাপত্র সুন্দর মতো গুছিয়ে রাখলাম। অন্য সব দিন তো আমি মিহিকে নিয়ে বাইরে যাই, তবে আজকে ওর পাপা বেরিয়েছে। ছুটির দিনে মূলত সাধারণত কাঞ্চন ছুটির দিনে মূলত কাঞ্চন তাই করে। আমিও চাই যে মিহি পাপার সংস্পর্শ পাক, কারণ সবসময় মার সঙ্গে ঘুরতে তো ভালো লাগবে না, নিশ্চয়ই পাপার সঙ্গে খুব ভালো লাগে। আর ও হচ্ছে ওর পাপার ভীষণ, মানে কি বলবো, পাপা খুব প্রিয়। আমার কাছে তো আসেই, রাত হলে আমার টান বেশিরভাগ পড়ে। বেসিক্যালি সব শিশুদেরই তাই, রাত্রেবেলা হলেই মার টান পড়ে, কিন্তু পাপার কাছেও দারুণ থাকে। তো পাপা বাড়িতে এলে বাবার মুখ দেখার আগে শব্দ শুনে বুঝে যায়, আজকাল এত রেসপন্স করতে শিখেছে, খুব ভালো লাগে। যাই হোক, তো পাপার সঙ্গে আজকে বেরিয়েছে ও। আর এখন আমি যাব রান্নাঘরে। আজকে অনেক বেলা হয়ে গিয়েছে। সকালবেলায় মিহি আগে আগে উঠেছিল, তখন যদি উঠতাম, পরে যদি ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যদি তখন উঠতাম তাহলে আমার সকাল সকাল রান্না বান্না হয়ে যেত। তো আজকে অনেক দিন পরে একটু চেনা ছন্দের রান্না করব। তো যাই হোক, চলুন রান্নাঘরে যাই। নেই করে খুব কম হলেও ধরুন প্রায় 1 মাস আগে এই ভোলা মাছের প্যাকেটটা কাঞ্চন অন্যান্য সব মাছের সাথে এনেছিল। বেশিরভাগ ক্ষেত্রে কাঞ্চন ওই গ্রসারি আইটেম, যেগুলো এশিয়ান খাবার আর কি, যেমনই মাছ, মাংস বা আমাদের দেশীয় কিছু স্ন্যাক্স, সেগুলো সবসময় কাঞ্চন 1 মাসের বাজারটাই আনে। এই মাছও যেহেতু এনেছিল, তো মাসের শেষে দেখলাম বেশ কিছু মাছ এখনো ফ্রিজে রয়েছে। তার মধ্যে ভোলা একটা, চিংড়ি একটা, আর কিছু রুইয়ের টুকরো রয়েছে, আর একটা গোটা মুরগিও পড়ে আছে। তো আজকে ভাবলাম ছুটির দিন বলে কাঞ্চনের খুব প্রিয় এই ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে, ওই পেঁয়াজ দিয়ে যেমন রান্না করে ওরম ভাবেই করব। তো গতকাল রাতে এই মাছ আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর পরিষ্কার করা রয়েছে, একটা আঁশ নেই জানে। পেটের ভেতরটা, কানকো, মাথার সাইড গুলো সবকিছু সুন্দর মতো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তবে কি হয়, যেহেতু এগুলো ফ্রোজেন মাছ, তাই জন্য খুব ভালো করে নুন দিয়ে ঈষৎ উষ্ণ গরম জলে আমি ধুয়ে নেই। 7টা ভোলা মাছ ছিল, তো আমি সেখান থেকে বড় বড় 4টে মাছ নিয়ে ভালো মতো ধুয়ে নিলাম। এখন এই প্লেটে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। নুন দিলাম পরিমাণ মতো, আর একটু বেশি করেই হলুদ দিলাম, যেহেতু এগুলো ফ্রোজেন মাছ তাই হলুদটা সবসময় আমি ভাজা মাছ একটু বেশিই দিই। তো ভালো মতো এখন মাছের সাথে নুন হলুদ মাখিয়ে নিলাম। এইবার ওদিকে তেল গরম করতে দিয়েছি ফ্রাই প্যানে। এখন একে একে চলুন মাছগুলোকে ভেজে নেই। প্রতি বছর যখন দেশে যাই, মা জানেন তো আমার জন্য এই ভোলা, ভেটকি, বেশ মোটা তেলওয়ালা কাতলা, ছোট ছোট ওই চারাপোনা, বাটা মাছ, অথবা একদম ছোট কুচো মাছ যেগুলো, সেগুলো মা রান্না করে। আর সব থেকে ভালো লাগে ওই যে আমাদের দেশে যে 2-2.5 কিলো ওজনের বেশি ভোলা মাছগুলো পাওয়া যায়, ওই অত বড় ভোলার পেটে তেলও তো থাকে প্রচুর, আর একটু বেশি চর্বি হওয়ার কারণে মাছগুলোর টেস্টও হয় দারুণ। সেই স্বাদ আর এই মাছের স্বাদ আকাশ পাতাল পার্থক্য। যাই হোক, আমি যেহেতু পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে রান্না করব, তাই একে একে ওদিকে মাছ ভাজতে বসিয়ে দিই। আমি রাঁধুনি ফোড়নে পেঁয়াজ কুচিগুলো ভাজতে বসিয়ে দিই। এদিকে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। একটু কড়া আছে ভাজলে কি হয়, তাহলে ফ্রোজেন মাছের যে দুর্গন্ধটা সেটা অনেকটাই কেটে যায়। এদিকে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেল, একটু নরম হয়ে আসার পর আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, আর অল্প একটু জিরের গুঁড়ো। মশলা কষানোর সময় আমি কাঁচা নুনটাও দিয়ে দিই, আর অল্প একটু চিনি দিই, যাতে তেলটা বেশ সুন্দর মতো উপরে ভেসে আসে। তারপর যখন সব গুঁড়ো মশলাগুলো ভালো মতো কষা হয়ে উপরে তেল উঠে এলো, আমি তখন দিয়ে দিলাম সর্ষে আর অল্প একটু পোস্ত বাটার সাথে বেশ কিছু টমেটো আধা বাটা। আমি সবসময় সর্ষে যেটা করি দেশ থেকেই আনি। এখানকার সর্ষে আমার একেবারেই ভালো লাগে না, আর কেমন যেন তিতকুটে ভাবটা চলে আসে বড় তাড়াতাড়ি। তাই বাড়িতে আমার মা যে সর্ষে ব্যবহার করে রান্নায়, আমি সেই সর্ষেই প্রায় প্রতিবার বেশ অনেকটাই, ধরুন প্রায় 2-2.5 কিলো করে নিয়ে আসি। সেটা আমার মোটামুটি 2 বছর মতো চলে যায়। তো যাই হোক, সেই সর্ষে এখন ভালো মতো আমি কষিয়ে নেয়ার পর পরিমাণ মতো গরম জল দিলাম। এবার চলুন ঢাকাটা ঢেকে বেশ টকবগিয়ে ঝোলটা ফুটবে, তারপর না হয় মাছগুলো একে একে অ্যাড করব।
এই যে আমি প্রত্যেকদিন এত খেটে খুঁটে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, হ্যাঁ এটা আমার শখ, এটা আমার পছন্দের একটি কাজ। আর দ্বিতীয়টি হলো আপনারা আছেন বলেই, আপনারা ভিডিওগুলো দেখেন বলেই নিয়মিত, তবেই কিন্তু আমি ভিডিওগুলো বানানোর সাহস পাই। আর সব থেকে বড় কথা, আপনাদের এত ভালো ভালো কমেন্ট পাই, মিহিকে সবাই এত ভালোবাসা দেন, সত্যি আমরা আপনাদের সবার কাছে খুব কৃতজ্ঞ। তো একটি কমেন্ট বেশ কিছু ভিডিওতে আমি পেয়েছি, আর সেটি হলো আমার বাড়ির সম্পর্কে। আমার বাড়ি বলতে আমরা যেহেতু রেন্টেড ফ্ল্যাটে থাকি, এই রেন্টেড ফ্ল্যাটের ভাড়া কত তা বেশ অনেক দিদিরাই আপনারা জানতে চেয়েছেন। ঝোলটা বেশ অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন গাঢ় হয়ে এলো, আমি ইচ্ছে করেই মাছগুলো একটু পরে পরে দিয়েছি। এই ভোলা মাছ এমনিতেই নরম, বেশি ঝোলের মধ্যে দিয়ে রান্না করলে সেটা একদম ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না। তো ওই কারণে আমি একটু কম ফোটানোর জন্য মাছটা পরের দিকে দিয়েছি। এদিকে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গিয়েছে, একদম অল্প ঝোল রেখেছি, মাখা মাখা। এটা ঠান্ডা হয়ে গেলে আরো একটুখানি থকথকে হয়ে যাবে। আজকের এই মাছের পদটা আমি রান্না করেছি একেবারে কাঞ্চনের মন মতো করে, বেশ পেঁয়াজটা বেশি দিয়ে, সর্ষে পোস্ত বেশি করে, ঝালটা টান টান করে। বেশ চলুন এই সার্ভিং বোলটা ধরে আমি এখন ওই টেবিলের উপরে রেখে আসি, আর পরে রান্নাটা করব সবজি। আজকে অনেকদিন পরে বাড়িতে এরকম নানান রকম সবজি মিশিয়ে আদা বাটা দিয়ে একদম সিম্পল 5 ফোড়নে রান্না হবে। সমস্ত সবজির চোকলাগুলো আমি আগেই ছাড়িয়ে নিয়েছি, দিয়ে একবার ধুয়ে নিলাম। এখন চলুন একটা ছুরির সাহায্যে মোটামুটি একই সাইজের করে সবজিগুলো আমি কেটে নিই। সেই সাথে চলুন শেয়ার করি আমাদের এই ফ্ল্যাটের রেন্টের ব্যাপারে কিছু কথা। দেখুন, একেবারে 100 ভাগ সত্যি কথা বলতে গেলে আমরা যারা বিদেশিরা জাপানে রয়েছি, তাদের এমন একটি ফ্ল্যাট বা একটু ভালো সাইডের কোনো ঘর বাড়ি ভাড়া নিতে গেলে বেশ কাঠ খড় পোড়াতে হয়। তার কারণ জাপান যেহেতু বেশ রক্ষণশীল একটি দেশ, যেহেতু এক বিদেশি খারাপ কাজ করলে তার বদনাম বা তার দায়ভারটা সমস্ত বিদেশির ওপর বর্তায়। আর ঠিক এই কারণেই অন্য দেশ থেকে আসা মানুষদের এই দেশে ঘর ভাড়া নিতে গেলে বেশ কিছু অলিখিত নিয়মের সম্মুখীন হতে হয়, যার মধ্যে প্রথমেই রয়েছে আপনি সমস্ত ঘর পছন্দ করতে পারবেন ঠিকই, তবে সমস্ত ঘর আপনি পাবেন না। ধরুন 20টা অ্যাপার্টমেন্ট দেখার পর আপনাকে ঠিক ওখান থেকে 5টা অ্যাপার্টমেন্ট সিলেক্ট করার সুযোগ দেওয়া হবে। আমরা এখন যে অ্যাপার্টমেন্টে থাকি, এই অ্যাপার্টমেন্টে বলতে গেলে বিদেশি বা ওই বিভিন্ন দেশের মানুষের সংখ্যা খুবই কম থাকেন। প্রথমত জাপানিজরা থাকেন, দ্বিতীয়ত চাইনিজ প্রচুর ফ্যামিলি এই অ্যাপার্টমেন্টে থাকে, আর ইন্ডিয়ান বলতে আমরা কেবল একারাই, আর অন্য কোনো দেশের মানুষ এই অ্যাপার্টমেন্টে থাকে না। আজ থেকে প্রায় 4.5 বছর মতো আগে এই দেশেরই একটি হাউস হান্টিং অ্যাপে আমরা প্রথম আমাদের এই অ্যাপার্টমেন্টটা দেখি। তখন ছিল অক্টোবর মাস, আর আমাদের ঘরটা আমরা পাই প্রায় ফেব্রুয়ারি মাসে এসে, মানে পরের বছর পাই। তো আমাদেরকে ওই অতগুলো মাস অপেক্ষা করতে বলা হয়েছিল। এদিকে দেখুন, কথা বলতে বলতে সমস্ত সবজিগুলো আমি কেটে নিলাম। এখন একটা পাত্রে কিছুটা জল বাঁধিয়ে নিয়েছি, একে একে সমস্ত সবজি দিয়ে ভালো মতো আরো বেশ কয়েকবার ধুয়ে নেব। পরের বছর ফেব্রুয়ারি মাসে আমরা যখন প্রথম এই ঘরে ঢুকি, আমার মনে আছে আমাদের এককালীন যে মানি ডিপোজিট করতে হয়েছিল তার সংখ্যা ছিল 4 লক্ষ জাপানিজ ইয়েন। এখনকার টাকার রেট অনুযায়ী ইন্ডিয়ান টাকা যার হিসেব দাঁড়াচ্ছে প্রায় 2.5 লক্ষ টাকা। কত ভালো খেতে, সব কুমড়ো গাজর। ও আরো খাবে, আরো খাবে না? এই 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 দাঁড়াও দাঁড়াও না, এদিকে কিছু নেই তো। না মিহি মিহি কি করতে দেখুন, ওদিকে কে আছে বাবা? কি করতে দেখুন, কি করতে দেখুন। আসো বাবা আসো। এভাবে খাওয়ানো যাবে না, চান তো টেবিলে বসিয়ে চেয়ারে বসিয়ে গলায় বিট জড়িয়ে খাওয়াতে হবে, জানছো? এ বাবা এদিকে এদিকে তাকাও, ওদিকে কে বাবা? লাইট রয়েছে তো ওই জন্য ভাবে দেখছে। তো মিহির জন্য আজকে বানিয়েছি মিষ্টি আলু, গাজর, কুমড়ো, মুসুর ডাল আর অল্প একটু চাল দিয়ে একটা এরকম খিচুড়ি মতো বানিয়েছি, বেশ ভালো খেতে। রান্না অর্ধেক চাপিয়ে দিয়ে ওদিকে মিহির খাবার বানিয়ে ওকে খাইয়ে দিয়ে এলাম। আধা ঘন্টা মতো পরে ওর পাপা ওকে স্নান সারিয়ে দেবে। যাই হোক, প্রথমবার আমরা এককালীন যে মানি ডিপোজিট করেছিলাম ওটাই যে শেষ তা কিন্তু নয়, যেহেতু প্রত্যেক 2 বছর অন্তর অন্তর ঘরের যে এগ্রিমেন্ট থাকে সেটাকে রিনিউয়াল করাতে হয়, আর প্রতি 2 বছর অন্তর অন্তর ওই রিনিউয়ালের সময় প্রতি মাসের ঘরের যা ভাড়া সেই ভাড়ার সাথে সেম অ্যামাউন্ট মানি ডিপোজিট করতে হয়। আবার এই ঘরের রেন্টের সাথে পার্কিং এরিয়ার কস্টিংও কিন্তু অ্যাড করা থাকে, হোক সেটা বাইসাইকেল, মোটরসাইকেল আর 4 হুইলার। তবে আমি তো বলছি সিটির কথা, যেগুলো একদম গ্রামের দিকের ঘরবাড়ি রয়েছে সেখানে তো মানুষজনের সংখ্যা কম, তাই স্বাভাবিকভাবেই সেখানে জনসংখ্যা কম হওয়ার ফলে ঘরের রেন্টও প্রচুর কম। ধরুন শহরে যা রেন্ট রয়েছে তার অনেক কম, প্রায় হাফ টাকায় গ্রামে ঘর ভাড়া পাওয়া যায়, এবং যে পার্কিং এরিয়া কস্ট রয়েছে তাও যথেষ্টই কম। আবার কিছু কিছু ক্ষেত্রে 4 হুইলার পার্কিং এরিয়া তো ফ্রি অফ কস্টও পাওয়া যায়।
এইদিকে আবার এই পাঁচমিশালি সবজি বেশ অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে রান্না করার ফলে দেখলাম বেশ নরম হয়ে গিয়েছে। তারপর আমি যেটা করলাম, বেশ কিছুটা কড়াইশুঁটি নিয়েছি, ফ্রোজেন কড়াইশুঁটি ভালো করে গরম জলে ধুয়ে আমি এখন এই সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। ব্যাপারটা ঠিক আমাদের দেশের মতোই, ডিপেন্ড করে আপনি দেশের কোন জায়গাতে বসবাস করছেন। যদি রাজধানীর কাছাকাছি থাকেন সেই ক্ষেত্রে ঘর ভাড়া ডেফিনেটলি বেশি হবে, আর আমাদের ক্ষেত্রেও হয়েছে তাই। আমরা যে প্রিফেকচারে যে শহরে থাকি, এই শহর এবং টোকিও যেহেতু একদম গা লাগোয়া একটি শুধুমাত্র নদী দিয়ে কাটা, তো এই কারণে রাজধানীর একেবারে কাছাকাছি থাকার ফলে এই শহরের ঘর ভাড়া কিন্তু বেশ চড়া রয়েছে। আমাদের এই রেন্টেড ফ্ল্যাটটি একটি 2LDK ফ্ল্যাট, যেটাতে থাকার জন্য প্রত্যেক মাসে আমাদের ভাড়া দিতে হয় 90,000 জাপানিজ ইয়েন, ভারতীয় রুপিতে যার হিসেব দাঁড়াচ্ছে 53,000 টাকার থেকে কিছুটা বেশি। যদিও কয়েক মাস আগে ভাড়াটা একটু কম ছিল, তবে মূল্যবৃদ্ধির বাজারে ভাড়াও বেড়ে গিয়েছে। যাই হোক, এর সঙ্গে আবার যেহেতু আমাদের দুটো সাইকেল রয়েছে, সেই সাইকেলের পার্কিং এরিয়ার ভাড়াও এক্সট্রা। মিহির এই খেলনাটা খুব মজার। যেরকম ব্যাপারটা হচ্ছে, আজকে ছুটির দিন হলেও একসঙ্গে খাওয়ার সুযোগ হলো না, তার কারণ কাঞ্চন আগে খাওয়া হয়ে গিয়েছে। আজকে যেহেতু একটু বেলাই হয়ে গেল, তাই বললাম তুমি খাওয়া দাওয়া সেরে না, তারপর আমি খাচ্ছি। তো আমি এখন নিজের খাবারটা বেড়ে নিয়ে বসবো। আর আজকে না খুব সুন্দর রোদ্দুর উঠেছে, তাই আজকে আমরা বাইরে ঘুরতে যাব বলতে যেরকম বেসিক যাই আর কি, যেহেতু সুন্দর রোদ্দুর, তাই তিনজনে মিলে একসঙ্গে বের হবো। তো চলুন খাবার দাবার খেয়ে নিই, আর তারপর বাইরে বের হচ্ছি। আজকে এত সুন্দর ওয়েদার, তাই আমি আর মিহি একটু বের হয়েছি। ওর পাপা আগেই বেরিয়ে গিয়েছে, তো ওর পাপা আসছে, ফোন করেছিল। এখানে খুব সুন্দর একটা পার্ক আছে, একদম গোল পার্ক, লিলিয়া পার্ক নাম অ্যাকচুয়ালি পার্কটার। তো সেখানে আমরা এসেছি মিহিকে নিয়ে একটুখানি আনন্দ করবো, একটু ওকে বাইরের পরিবেশের সাথে একটু খাপ খাওয়ানোর জন্য আর কি। সবসময় বিকেলবেলা আমরা বের হই। মিহি 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 তাও অন্যান্য দিন এখানে প্রচুর হাওয়া থাকে, আজকে আর খুব একটা হাওয়া নেই। ওই তোমার পাপা এসে গিয়েছে মিহি। হ্যালো পাপা, যাও পাপা যাও যাও, পাপা করে যাও, হাত বাড়া হাত বাড়া হাত বাড়া। উলি বাবালে, মিহি টুকি টুকি আগে মা বলে ডেকেছে। আমার দিকে দেখাও, মিহি কিন্তু আমাকে আজকে মা বলে রেখেছে। আজকে না, মানে আগে কিন্তু মা বলে রেখেছে, পাপা কিন্তু বলেনি, বাবা বলেনি। মিহি তুমি কি মায়ের বাচ্চা বেবি? বলো, তুমি কি জানতে? তুমি কি ভেবেছিলে তোমাকে আগে ডাকবে না আমাকে আগে ডাকবে? হ্যাঁ মাই বলে, মাই বলে। ক্যামেরার সামনে কাঞ্চন যতই ভালো সাজার চেষ্টা করুক না কেন, মনে মনে ঠিক হিংসা করছে। আমি তো মা, আমার সঙ্গে সবসময় থাকে, তাই আমাকেই আগে ডেকেছে। যাই হোক, চলুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।